সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর জন্য রিভিশন ক্লাস এবং নবম শ্রেণীর অর্ধবার্ষিকের সিলেবাস যেহেতু শেষ, সেহেতু আমরা পরবর্তী একটা অধ্যায় নিয়ে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ের তরঙ্গ এবং শব্দ। তার তরঙ্গ অংশটি এনে আজকে আমি তোমাদের কিছু বলবো বা আমরা শিখব। তাহলে তরঙ্গ কী? এই তরঙ্গ শিখতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি, সরল সঞ্চিত স্পন্দন। সরল স্পন্দন গতি, এই বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে সরল সঞ্চিত স্পন্দন গতির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে একটা স্প্রিংকে যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে কি হয়, স্প্রিংটা এরকমভাবে নিচের দিকে এবং উপরের দিকে দুলতে থাকে। তাহলে এই যে নিচে উপরে দুলতেছে এই গতিটাকে আমরা কি বলছি, স্প্রিংয়ের যে গতিটা, এই গতিটাকে আমরা বলছি সরল স্পন্দন গতি। তাহলে তরঙ্গের সাথে একটা বৈশিষ্ট্য হচ্ছে সরল স্পন্দন। খেয়াল করো, এখান থেকে আমরা যদি এইখানে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয় যেটার ভর হচ্ছে m, তাহলে আমরা পর্যায়কালের সূত্র পাই তোমার হুকের সূত্র থেকে, t = 2π√k/m। এখানে একটু মনে রাখবে, তোমাদের বইয়ের সূত্রটা ভুল দেওয়া আছে। সঠিক সূত্রটা তোমরা একটু কাইন্ডলি বইয়ের মধ্যে ঠিক করে নাও বা খাতায় কারেকশান দিয়ে নাও, পরবর্তীতে এটা বইয়ে তোমরা নিজেরা ঠিক করে নেবে। তাহলে দেখো t = 2πk/m, এটা হচ্ছে স্প্রিংয়ের সাপেক্ষে, এবং এখানে কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। আর যদি আমরা এটা পেন্ডুলাম দিয়ে করি, যে একটা সুতার মধ্যে একটা বব ঝুলিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে যে পর্যায়কাল আসবে তার সূত্রটা হবে t = 2π√L/g। এই দুইটা সূত্র হচ্ছে পর্যায়কালের সূত্র, এবং কোত্থেকে আসছে, সরল স্পন্দন গতির। একটা হচ্ছে হুকের সূত্র থেকে, আর একটা হচ্ছে সরল দোলক পেন্ডুলামের মধ্য দিয়ে আমরা এটা পাই। তাহলে এই জিনিসটা আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা চলে যাই মূল পাঠে, সেটা হচ্ছে কি তরঙ্গ। তরঙ্গ হচ্ছে কি, খেয়াল করো, আমরা প্রত্যেকেই তরঙ্গ কি বললেই তোমরা সবাই নিশ্চয়ই একবারকে বলে ফেলছো ঢেউ। তরঙ্গ মানে ঢেউ। হ্যাঁ, অবশ্যই পানির মধ্যে ঢেউ থাকে, ধান ক্ষেতের শীষের মধ্যে ঢেউ উঠে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সবই তরঙ্গ। তাহলে এই তরঙ্গটা কি, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, তরঙ্গ কি। তাহলে তরঙ্গ হচ্ছে, সবাই একটু কাইন্ডলি আমার সাথে এটা লিখে ফেলো, তারপরে আমি এক্সপ্লেন করছি। তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে কণার স্পন্দনের ফলে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণার স্থায়ী স্থানান্তর করে না, তাকে তরঙ্গ বলে। খেয়াল করো, সংজ্ঞাটা আমি লিখেছি এই জন্য যে সংজ্ঞাটার মধ্যেই কিন্তু তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে যাব। এই কারণে দেখো, খেয়াল করো আমি কি বলছি, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের কণার স্পন্দনের ফলে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণার কি করবে না, স্থায়ী স্থানান্তর করবে না, সেই প্রক্রিয়াটাকে কি বলছি আমরা, তরঙ্গ বলছি। তাহলে এখন খেয়াল করো, আমরা এখানে এটুকু বুঝতে পারছি যে শক্তি স্থানান্তরের একটা প্রক্রিয়া হচ্ছে তরঙ্গ। তাহলে আমরা একটু কি বুঝলাম, যে শক্তি স্থানান্তরের একটা প্রক্রিয়া হচ্ছে তরঙ্গ। এখন এই তরঙ্গ আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। খেয়াল করো আমি কি বলছি, তরঙ্গ কাকে বলে বললাম, তরঙ্গ কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। এই যান্ত্রিক তরঙ্গটা হচ্ছে কি,
যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। তাহলে আমি এখানে একটু নিচে নোট দিচ্ছি, এটার জন্য কি মাধ্যম প্রয়োজন, আর এটার জন্য কি মাধ্যম প্রয়োজন নেই। তাহলে খেয়াল করো, আলো কি এক ধরনের শক্তি। আমি যে কথা বলছি তোমাদের সামনে যে দাঁড়িয়ে, এই শব্দটা কি এক ধরনের শক্তি। আবার সূর্যের আলো থেকে কি আসে, সূর্য থেকে কি আসে, আলো এবং তাপ আসছে পৃথিবীতে, তাহলে এটাও কি এক ধরনের শক্তি। তাহলে খেয়াল করো, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে কোনটা, যেটার জন্য মাধ্যম প্রয়োজন। তাহলে এই যে আমি কথা বলছি শব্দ শক্তিটার জন্য কি হচ্ছে, এক বাতাসের মধ্য দিয়ে আমার এই কথাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ। এটা কি তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ। আর সূর্য থেকে যে আলো এবং তাপ আসছে সেটার জন্য কোনো মাধ্যম প্রয়োজন পড়ে না, যার জন্যই বাতাস কি হয় না, গরম হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না বলে এই কারণে এটাকে আমরা কি বলছি, তাড়িৎ চৌম্বক তরঙ্গ বলছি। এখন মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ দুই ধরনের, এটা এখানে আমি বললাম। এখন খেয়াল করো, আমরা এই তোমাদের পাঠ্য বইয়ে যে তরঙ্গটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে সেটা হচ্ছে মূলত সবগুলোই কি যান্ত্রিক তরঙ্গ। এখানে ম্যাক্সিমামগুলোই হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গের উপরেই আলোচনাটা করা আছে। তাহলে এই যান্ত্রিক তরঙ্গের মধ্যে কি কি আসবে, যান্ত্রিক তরঙ্গের মধ্যে আসবে শব্দ, পানির তরঙ্গ, তারপরে হচ্ছে তোমার তাপ তরঙ্গ, এগুলো হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গের মধ্যে পড়বে। তারপরে স্প্রিংয়ের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ। মাধ্যম থাকলে সেটা কি হবে, যান্ত্রিক তরঙ্গ। এখন খেয়াল করো, আমরা তরঙ্গের বৈশিষ্ট্য, অথবা আমরা এক কথায় বলতে পারি যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কী কী। তোমাদের বইয়ে খুব সম্ভবত যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য আছে, এটা যদি তরঙ্গের বৈশিষ্ট্য হলেও একই উত্তর হবে। খেয়াল করো, এখন আমি বৈশিষ্ট্যগুলো বলছি, তোমরা একটু এক এক করে নোটগুলো লিখে ফেলো। যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য বা তরঙ্গের বৈশিষ্ট্য। এক নাম্বার, আমি খুব সংক্ষেপে খালি নোটটা দিচ্ছি, খেয়াল করো। এখানে কি বলছে, এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন। তার মানে কি, তরঙ্গ এক ধরনের পর্যাবৃত্ত গতি। তাহলে এটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি। এবং পর্যাবৃত্ত গতির কোনটা, এটা শুরুতেই আমি বলেছিলাম সরল স্পন্দন গতি। তাহলে এটা হচ্ছে একটি সরল স্পন্দন গতি। দুই নাম্বার হচ্ছে এর জন্য মাধ্যম প্রয়োজন, যার ফলে এটা কি যান্ত্রিক তরঙ্গ। তিন নাম্বার হচ্ছে, খেয়াল করো, তোমরা নিশ্চয়ই চেয়ারে অথবা টেবিলের কাছে বসে আছো, চেয়ারটা তোমাদের নিশ্চয়ই কাঠের তৈরি, আর আমরা কথা বলছি কি মাধ্যমে, বাতাসের মধ্যে দিয়ে আমাদের কথাগুলো যায়। তাহলে বাতাসের মধ্যে শব্দের যে বেগ থাকবে, কাঠের মধ্যে যে শব্দের বেগ হবে বা লোহার মধ্যে যে বেগ হবে, আবার যদি আমরা পানির মধ্যে যদি কেউ শব্দ করে, পানির নিচে বা পানির উপর থেকে আমরা যে শব্দটা শুনি, তাহলে এই তিনটা মাধ্যম বললাম, কি কি, কঠিন, তরল, বায়বীয়। তাহলে তিন ধরনের মাধ্যমে শব্দের বেগ কি হবে, ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ শব্দের বেগ কি হয়, বিভিন্ন হয়ে থাকে, মাধ্যমের উপর নির্ভরশীল, অর্থাৎ শব্দের বেগ ভিন্ন হয়। তাহলে তরঙ্গের বেগ কি হয়, ভিন্ন হয়। তরঙ্গের বেগ মাধ্যমের উপর নির্ভরশীল। তাহলে আমরা কি বলতে পারি, যে তরঙ্গের বেগ হচ্ছে মাধ্যমের উপর নির্ভরশীল। অর্থাৎ কঠিন মাধ্যমে তরঙ্গের বেগ হচ্ছে সবচেয়ে বেশি, তরল মাধ্যমে হচ্ছে তারপর, আর বায়বীয় মাধ্যমে হচ্ছে সবচেয়ে কম। তোমরা একটু নোট করে নাও, বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। অনেক সময় দেখবে কোথাও কোথাও এটা 332 আছে, তবে যেহেতু আমাদের পাঠ্য বইয়ে 330 আছে, আমরা 330 দিয়ে অঙ্কগুলো করব। মনে রাখবে, এটা সাইড নোট দিয়ে রাখো খাতার মধ্যে, যে সব বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আর কঠিন মাধ্যমে শব্দের বেগ হচ্ছে বাতাসের শব্দের বেগের প্রায় 15 গুণ, যেটা লোহা যদি হয়। আর হচ্ছে তরল মাধ্যম, যেটা পানি যদি ধরি আমরা, তাহলে সেটা হচ্ছে বাতাসের চেয়ে 4.5 গুণ, প্রায় 4.5 গুণ। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে তারপর, এবং বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম। অর্থাৎ ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন। এটা হচ্ছে তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য, বা তরঙ্গের বেগ ভিন্ন। যেহেতু শব্দ এক ধরনের তরঙ্গ, সেহেতু শব্দের বেগ দিয়ে এটা এক্সাম্পলটা দেওয়া হয়েছে। 4 নাম্বার প্রশ্নটা লেখো, বা 4 নাম্বার বৈশিষ্ট্যটা লেখো। আমি এটা মুখে বলছি, লিখে রাখো, যে তরঙ্গ ক্ষেত্রে দেখা যায় প্রতিফলন প্রতিসরণ হয়ে থাকে।
তরঙ্গের কি হয়, প্রতিফলন বা প্রতিসরণ ঘটে থাকে। তরঙ্গের মধ্যে প্রতিফলন প্রতিসরণ হয়ে থাকে। এটা হচ্ছে 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের কি হয়, উপরিপাতন। খেয়াল করো কি বলছি আমি, তরঙ্গের উপরিপাতন হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে উপরিপাতন কি? আমি নিশ্চয়ই বুঝতে পারছি এটা তোমাদের জন্য নতুন শব্দ, উপরিপাতন। তাহলে উপরিপাতনকে আমি একটু চিত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। এটা হচ্ছে একটা তরঙ্গ, ঠিক একই রকম এইখানে আরেকটা তরঙ্গ আছে। এই দুইটা তরঙ্গ একটা যদি আরেকটার সাথে মিশে যায় তাহলে কি হয়ে যায়, এই রকম হয়, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে তরঙ্গটার বিস্তার কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গের পড়ে যাওয়া বা মিশ্রিত হওয়া, একটা তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গের যে মিশ্রণ, এটাকে কি বলা হয়, উপরিপাতন বলে। এখন এই মিশ্রণের ফলে তরঙ্গের বিস্তার বেড়েও যেতে পারে, আবার কমেও যেতে পারে, আবার তরঙ্গটা প্লেন এরকম হয়ে যেতে পারে, তরঙ্গটা কি হতে পারে, এরকম হতে পারে। তাহলে দেখো দুইটা তরঙ্গ মিলে বিস্তার বড় হয়ে যাবে অথবা বিস্তার থাকবে, দুইটার যে কোনোটাই হতে পারে। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো উপরিপাতনটা কি। আরেকটা মূল পয়েন্ট, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, তরঙ্গ শক্তি সঞ্চালন করে। শক্তি সঞ্চালন করে, তরঙ্গ কি করে, শক্তি সঞ্চালন করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তিটাকে ট্রান্সফার করে বা সঞ্চালিত করে। 7 নাম্বার হচ্ছে মাধ্যমে কণার স্পন্দন হয় কিন্তু কি হয় না, স্থায়ী স্থানান্তর হয় না। অর্থাৎ এই যে আমার সামনে বাতাসটা রয়েছে, আমি যে কথা বলছি, কথাটা এখান থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু বাতাসটা যেখানে ছিল সেখানেই আছে। অর্থাৎ বাতাসের কণাগুলোর কম্পনের ফলে শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু কণাগুলো কি হচ্ছে না, সরে যাচ্ছে না, বা কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না। তাহলে এইগুলোই হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা এখান থেকে কি কি শিখলাম? 1 নাম্বার হচ্ছে আমার ক্লাসের প্রথম পেজ এখানে শেষ। একটা হচ্ছে তোমার তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি। পরবর্তীতে আমি এখন যে অংশটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পেজে, সেটা হচ্ছে তরঙ্গ পড়তে গেলে আমাদের কতগুলো রাশি সম্পর্কে জানতে হবে, তরঙ্গের সাথে সম্পর্কিত বা তরঙ্গের সাথে রিলেটেড কিছু কোয়ান্টিটি আছে যেগুলো আমাদের জানতে হবে। সেই রাশিগুলো কি সেটা আমি তোমাদের বলছি। প্রথমেই আসছে 1 নাম্বার তরঙ্গ দৈর্ঘ্য, 2 নাম্বার হচ্ছে তরঙ্গ বেগ, 3 নাম্বার হচ্ছে দশা, 4 নাম্বার হচ্ছে বিস্তার, 5 নাম্বার হচ্ছে কম্পাঙ্ক, 6 নাম্বার হচ্ছে পর্যায়কাল। খেয়াল করো কি কি রাশি পেলাম আমরা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, দশা, বিস্তার, কম্পাঙ্ক এবং পর্যায়কাল। তাহলে এখন খেয়াল করো, প্রথমেই আমি একটু বলে নিচ্ছি তরঙ্গ দৈর্ঘ্যটা কি। তরঙ্গ দৈর্ঘ্যটা বলতে যে আমাকে আরেকটু এক্সপ্লেন করতে হবে, সেটা কি, মূলত যান্ত্রিক তরঙ্গের প্রকারভেদটা একটু আমাদের জানতে হবে। যান্ত্রিক তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। খেয়াল করো, আমি তোমাদেরকে একটা দড়ি দেখাচ্ছি, এই দড়িটা যদি দুই পাশ দিয়ে টান দিয়ে আমরা এরকম করি, তাহলে দড়িটার যে
মধ্যে যে কম্পনটা তৈরি হবে, সে যে ঢেউটা দেখা যাবে, অথবা তোমরা প্রত্যেকেই কম বেশি সমুদ্রের তীরে বেড়াতে গিয়েছো, কক্সবাজারের সমুদ্রের ঢেউ দেখেছো। যদি সেটা না দেখে থাকো, বিভিন্ন ছবিতে বা নদীর তীরে আমরা কি দেখেছি, নদীর পানির মধ্যে ঢেউ দেখে থাকি। তাহলে এটাই হচ্ছে, এইটার যে ছবিটা বা চিত্রটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের চিত্রটা কীরকম হবে, এই যে এরকম, এইরকম। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আরেকটা হচ্ছে কি, একটা স্প্রিং যদি আমরা টান দিই, তাহলে স্প্রিংয়ের চিত্রটা কেমন হবে, একটা জায়গায় স্প্রিংটা ঘন থাকবে, আরেক জায়গায় স্প্রিংটা ফাঁকা হবে, আবার ঘন থাকবে, আবার ফাঁকা হবে। অর্থাৎ দেখো, খেয়াল করো, এরকম এরকম হবে, ঘন আবার একটু ফাঁকা, আবার কি ঘন আবার ফাঁকা। তাহলে এইভাবে যে একটা তরঙ্গ, এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এখানে খেয়াল করো, অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আসো খেয়াল করো, আমি বলছি যে বিস্তার কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, পর্যায়কাল কাকে বলে। প্রথমেই আমি বলছি বিস্তার। বিস্তার হচ্ছে, খেয়াল করো, একটা তরঙ্গ সর্বোচ্চ একদিকে, এই যে দেখো এখানে কি হচ্ছে, তরঙ্গ সর্বোচ্চ কোনো একদিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার বিস্তার। দেখো, এই যে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এটা কি হচ্ছে, এইদিকে সর্বোচ্চ এতটুকু আসছে, এইদিকে সর্বোচ্চ এতটুকু আসছে। তাহলে এটাকে আমরা কি বলছি, বিস্তার বলছি। এটাকে আমরা কি বলছি, বিস্তার বলছি। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আসো দশা। দশা মানে কি বলি না আমরা, এ কি অবস্থায় আছে, কি দশায় আছে, সেটাকে আমরা কি বলি, দশা বলে থাকি। তাহলে ঠিক একই রকম তরঙ্গের ক্ষেত্রেও কি আছে, দশা আছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে, যেমন এইখানে পি, এখানে কিউ, এখানে আর, এস, এই যে এইগুলা কি সবগুলো একই দশায় আছে, মানে সবগুলো কিন্তু একই রকম দেখতে, তাই না, সবগুলোর বৈশিষ্ট্য এক। তাহলে এই দশাগুলোকে আমরা কি বলি, সমদশায় আছে। আবার দেখো, এখানে যদি আমি দেই, এই যে মনে করো এটা কি দিলাম, এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এইগুলো আবার আরেক দশায় আছে, তাই না। তাহলে যে তরঙ্গের যে কোনো মুহূর্তের যে অবস্থা, সেটাকেই কি বলা হয়, দশা বলা হয়। সেটাকে কি বলা হচ্ছে, দশা বলা হচ্ছে। তরঙ্গের যে কোনো মুহূর্তের অবস্থাকে বলা হচ্ছে দশা। দশা কি দিয়ে আমরা পরিমাপ করব, তরঙ্গ বিস্তার কতটুকু হয়েছে, তরঙ্গ কতটুকু স্মরণ ঘটেছে, তরঙ্গ কি হয়েছে, এগুলো থেকে, বা তরঙ্গ বেগ কত, এগুলো দিয়ে আমরা দশা পরিমাপ করে থাকি। তারপরে আসছে আমরা কম্পাঙ্ক কাকে বলে বলব। কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে কোনো একটা বস্তু যতগুলো, বা কোনো একটা কণা যতগুলো পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। খেয়াল করো কি বলছি আমি, এক সেকেন্ডে কোনো কণা যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে বলা হয় কম্পাঙ্ক। অর্থাৎ এখানে আমি সামান্য একটু এক্সপ্লেইন তোমাদের দেই। তোমাদের কাছে খাতাটা কিন্তু রাখতে হবে, এটা কিন্তু সব কিছু কিন্তু বইয়ের মধ্যে নেই, কিছু কিছু অতিরিক্ত আছে যেটা তোমাদের জানা প্রয়োজন। খাতাটার মধ্যে নোট করো। যেমন আমি বলছি এন সংখ্যক বা এন সংখ্যক কম্পনের জন্য সময় লাগে কতটুকু, টি সেকেন্ড। তাহলে আমি কি বলছি, এক সেকেন্ডে যতটুকু বা যেগুলো বা পরিমাণ কম্পন সৃষ্টি করে তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে ধরে নিচ্ছি টি সেকেন্ডে যদি এন সংখ্যক কম্পন দেয়, যেটা আমি এখানে লিখেছি, তাহলে এক সেকেন্ডে কি করবে, যতগুলো দিবে এন বাই টি, তাহলে এটাকে কি বলা হবে, কম্পাঙ্ক বলা হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, কম্পাঙ্ক বলবো। তাহলে কম্পাঙ্ক সূত্র কি, খেয়াল করো, আমি এখানে নোট দিচ্ছি। কম্পাঙ্ককে ফ্রিকোয়েন্সি বলে ইংলিশে, সেখান থেকে এফ, এর প্রতীক হচ্ছে কি, এর সিম্বল হচ্ছে এফ। তাহলে এফ সমান সমান এন বাই টি। এটা মনে রেখো, এটা কিন্তু পরবর্তীতে লাগবে আমার কাছে। তাহলে আমরা কি পাচ্ছি, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে বলা হবে কম্পাঙ্ক। এবারে আসো আমরা যাচ্ছি দশা। এখন আমরা যাচ্ছি কোথায়, পর্যায়কাল কাকে বলে। পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের বিপরীত রাশি। খেয়াল করো, তাহলে কম্পাঙ্কে আমরা পড়েছিলাম এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এখন আমরা পড়ছি পর্যায়কাল। পর্যায়কাল তাহলে কি হবে, একটি পূর্ণ দোলন হতে যে সময় লাগে তাকে কি বলা হয়, পর্যায়কাল বলে। তাহলে দেখো, এন সংখ্যক দোলনের জন্য সময় লাগে টি সেকেন্ড।
তাহলে একটি পূর্ণ দোলনের জন্য সময় লাগে কি T/n। তাহলে এটাকে আমরা কি বলছি, পর্যায়কাল বলছি। তাহলে পর্যায়কালকে কি দ্বারা, টাইম পিরিয়ড, সেখান থেকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে, T = T/n, T = T/n। এখন খেয়াল করো, একটু তাকাও বোর্ডের দিকে, আমরা কি লিখছি, T = T/n। এখন এখান থেকে কি আমরা এটা লিখতে পারি, T = 1/n/t লেখা যায়? এটা নিশ্চয়ই লেখা যায়। তাহলে যেহেতু T/n হচ্ছে n/t এর বিপরীত রাশি, তাহলে এই n/t = কি বের করেছিলাম একটু আগে বলেছি, এটা আমার প্রয়োজন পড়বে, f = n/t। তাহলে আমরা এখন লিখতে পারি T = 1/f। তাহলে কি লিখলাম আমি, T = 1/f। তাহলে এটাই হচ্ছে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে এটাকে আমি কি বলছি, এটাই হচ্ছে কি পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এখন এটা বুঝতে পারছো। আচ্ছা, এবারে আসো, আমি জাস্ট সংজ্ঞা দেব দুইটা। তাহলে সংজ্ঞাটা কি, তরঙ্গ দৈর্ঘ্য। পর্যায়কাল শেষ, কম্পাঙ্ক শেষ, এবার আমরা আসছি কি, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, খেয়াল করো, একটা পূর্ণ দোলন হতে যে সময় লাগে। তাহলে একটা পূর্ণ দোলনের সময়কে আমরা কি বলি, পর্যায়কাল। তাহলে ওই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমি কি বলছি, তরঙ্গ দৈর্ঘ্য বলছি। আবারও খেয়াল করো কি বলছি, একটা পূর্ণ দোলন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারি, একটি পর্যায়কালে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়, তাকে কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা। এই প্রতীকটার নাম কি, ল্যামডা। এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর, লিখে নাও, এটার প্রতীকটার সিম্বলটার নাম হচ্ছে ল্যামডা। এখন আসো তরঙ্গ বেগ। যেহেতু বেগ কাকে বলে আমরা জানি, একই সূত্র, শুধু এখানে কি আসবে, বেগের জায়গায় সাধারণ বেগের ক্ষেত্রে আমরা যা বলি এখানে শুধু তরঙ্গ দিয়ে বলবো, যে কোনো তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকে কি বলা হবে, তরঙ্গ বেগ বলা হবে। তাহলে ধরে নিচ্ছি তরঙ্গ কি করছে, টি সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। আমি আগেই বলছি পর্যায়কালে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, পর্যায়কাল হচ্ছে টি। তাহলে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাহলে কি হবে, ল্যামডা/t। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা কি বলছি, তাহলে ল্যামডা/t। তাহলে এটাকে আমরা কি বলছি, তরঙ্গ বেগ। তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকে কি বলা হবে, তরঙ্গ বেগ বলা হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v = ল্যামডা/t। ঠিক আছে, এখন দেখো, একটু নিশ্চয়ই তোমরা অধৈর্য হচ্ছ না, রোজা রেখে একটু কষ্ট কর পড়াশোনা, তারপরেও চালিয়ে যেতে হবে। তাহলে v = ল্যামডা/t। এখান থেকে আসো, আমি আরেকটা সমীকরণ নিয়ে আসছি, v = ল্যামডা/t। এখন দেখো খেয়াল করো, শুরুতে আমি এখানে লিখেছিলাম f = কি, 1/t দিয়েছিলাম, আমরা কি পেয়েছিলাম, f = 1/t। তাহলে এইখানে কি আছে, ল্যামডা × 1/t। তাহলে এই 1/t এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, f লিখতে পারি। তাহলে লিখে ফেলি, বা v = f ল্যামডা। তাহলে কি পাচ্ছি আমরা, ফাইনালি ইকুয়েশনটা কি দাঁড়ালো, বা সমীকরণটা কি দাঁড়াচ্ছে, v = f ল্যামডা। তাহলে এটা হচ্ছে কি, v হচ্ছে তরঙ্গ বেগ, f হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা আলটিমেটলি প্রত্যেকটা সংজ্ঞার ভেতর থেকে আমরা দুইটা ইকুয়েশন পেলাম। একটা হচ্ছে f = 1/t, অর্থাৎ যেখানে বোঝাচ্ছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, আর এখানে আসছে v = f ল্যামডা। তাহলে এটা কি হচ্ছে, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে এটাকে আমরা কি বলছি, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, v = f ল্যামডা। মনে থাকবে সবার? তাহলে আমি আবারও বলছি, আজকে আমরা ক্লাস থেকে কি কি শিখলাম। 1 নাম্বার হচ্ছে তরঙ্গ কাকে বলে, সরল ছন্দিত স্পন্দন কাকে বলে, তারপরে হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে যে তরঙ্গ দুই ধরনের, যান্ত্রিক তরঙ্গ, তাড়িৎচুম্বক তরঙ্গ,
এছাড়াও কি পড়েছি তরঙ্গ সংশ্লিষ্ট বা সম্পর্কিত রাশিগুলোর সংজ্ঞা, এবং সেখান থেকে আমরা কি পড়েছি F = 1/t, অর্থাৎ পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। এবং তার থেকে আমরা আবার কি পেয়েছি, আরেকটা দুটার মধ্যে থেকে কি পেয়েছি, V = F λ, অর্থাৎ তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। খেয়াল করো, এই সূত্রগুলো দিয়ে নেক্সট ক্লাসে আমরা কিন্তু অঙ্কগুলো করব বা গাণিতিক হিসাব আমরা করব। থ্যাংক ইউ অল।